স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আমাদের আজকের আলোচনার বিষয়ে গুরুত্ব পাবে ইমিগ্রেশন দুর্ঘটনা থেকে শুরু করে নানাবিধ বিষয়ে। যারা আপনারা আইনি পরামর্শ নিতে চান তারা আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য বিশেষজ্ঞ অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। মঈন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ অপলা, সুন্দর উপস্থাপনা করার জন্য। জি দর্শক, আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন এবং আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করব, তবে শুরু করার আগে একটি বিষয় দর্শকদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় কিন্তু টিভিএন 24 তাদের পাশে আছে। আমরা একটি ফান্ড গঠন করেছি। বন্যার্ত এই মুহূর্তে যারা রয়েছেন, বিপন্ন জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে পরবর্তীতে যে ব্যবস্থাগুলো পুনর্বাসন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে টিভিএন 24 এর এই ফান্ডে কিন্তু আপনিও যুক্ত হতে পারেন, সহায়তা পাঠাতে পারেন। আমি একটু মনে করিয়ে দিই, চেস ব্যাংকের মাধ্যমে ACH করতে পারেন। অ্যাকাউন্টের নাম আদ্দিন, অ্যাকাউন্ট নাম্বার 7528739338। রাউটিং নাম্বারটি বলে দিচ্ছি 0210000021। এছাড়া টেক্সট করতে পারেন 9294182560। জেল করতে পারেন bdflat2024@gmail.com। যারা ডাকযোগে সহায়তা পাঠাতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি BD Flat Relief 371957 স্ট্রিট উডসাইড নিউ ইয়র্ক 11377। এই ঠিকানায় কিন্তু আপনি পাঠাতে পারেন। সহায়তাকারী নাম এবং পাঠানোর পরিমাণ, অর্থের পরিমাণ আমরা সম্প্রচার করে থাকি। তবে কেউ যদি চান নাম কিংবা অর্থের পরিমাণ প্রকাশ না করতে, সেটি কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। আমাদের ফোন নাম্বারে সেটি আপনি জানিয়ে দিতে পারেন। আমাদের আজকের যিনি বিশেষজ্ঞ অতিথি রয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আপনি আমাদের এই ফান্ডে একটু আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অ্যামাউন্ট বলবেন না? না, অ্যামাউন্ট বলবো না। অ্যামাউন্ট বলবো না, অ্যামাউন্ট আমরা অন স্ক্রিনে সরাসরি সম্প্রচার করব, সেখান থেকে দর্শক দেখে নেবেন। কিন্তু আসলে তিনি আমাদের সঙ্গে আছেন টিভিএন 24 এর সাথে। আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে তিনি যুক্ত হয়েছেন। নিঃসন্দেহে তিনি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা আলোচনা শুরু করতে চাই। অনেকগুলো বিষয়ের কথা বলছিলাম, ইমিগ্রেশনের কথা বলি, অ্যাক্সিডেন্টের কথা বলি, নানাবিধ বিষয়ের কথা বলছি। কিন্তু এই মুহূর্তে আসলে যারা বাংলাদেশে অবস্থান করছেন কিংবা এই দেশে প্রবাসী, যাদের আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে এই দেশে আসবেন, যেই মাধ্যমে আসুক না কেন, তাদের একটা চিন্তার জায়গা কিংবা তাদের একটা হচ্ছে এই মুহূর্তে উদ্বেগের জায়গা, সেটি হচ্ছে এমবাসি বন্ধ। কোন রকম কোন সুখবর কি দিতে পারেন কিনা? ধন্যবাদ। আপনার কথা দিয়ে শুরু করছি। বন্যার্তদের সাহায্যে সবাই আমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করছি এবং দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে টিভিএনকে এই উদ্যোগকে সমর্থন জানাই এবং সহায়তার পাশে আপনাদের পাশে আছি। তার পাশাপাশি আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে উই প্লেস টু রেজ $100,000 ফর দ্য ফ্লাড ভিকটিম পিপলস। সো আমাদের সাথে পরবর্তীতে থাকবেন। এখন আপনার টিভিএনের সাথে থাকেন, আমাদেরটা আমরা অন্যভাবে ম্যানেজ করতেছি। তো টিভিএনের সাথে সবাইকে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যে প্রসেস ছিল আপনার এমবাসি এখনো বন্ধ। সো অ্যাজ অফ টুডে সবার জ্ঞাতার্থে বলছে আজকে পর্যন্ত এমবাসি ইমিগ্রেশন যে ইমিগ্রেন্ট যে ভিসা ওই প্রক্রিয়াটা বন্ধ আছে, কিন্তু লিমিটেড ক্যাপাসিটিতে আমেরিকান এমবাসি বাংলাদেশে কাজ করছে। এমনকি ট্যুরিস্ট ভিসার ডেটগুলো অনেক পরে পড়তেছে। তারপরে যদি কেউ ইমার্জেন্সি থাকে, কারো যদি কোনো ধরনের ইমার্জেন্সির সুযোগ থাকে, যদি ইমার্জেন্সি প্রমাণ করা যায়, তার ভিসাটা আমরা ইন্টারভিউ আগে নিতে পারি। কিন্তু আপনার যে ভিজিট ভিসা বা স্পেশাল ভিসা হবে না গ্যারান্টি না। কিন্তু যদি আপনি ইমার্জেন্সি প্রমাণ করতে পারি, আমরা লাস্ট গত ইয়াতে আমরা একটা ডেটটা আগে নিয়ে আসছি যে করা যায়, কিন্তু ভিসার গ্যারান্টি দিতে পারছে না কেউ। সো এই ক্ষেত্রে আপনি বুঝতে হবে ইমিগ্রেশন ভিসাটা এখনও স্থগিত আছে। হোপফুলি এই মাসের 17 তারিখে খোলার কথা, কিন্তু আমরা সবসময় আশা করি, কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বাংলাদেশের সার্কামস্টেন্স। আপনারা বুঝতে পারছেন বিভিন্ন কারণে দেশে একটা সহিংস আন্দোলন হচ্ছে এখনও সব জায়গায়। হঠাৎ করে মাঝে মাঝে সহিংস হয়ে যাচ্ছে, আবার দেশে বন্যা, সব মিলিয়ে অনেক অফিসাররা এখনও দেশের বাইরে আছেন, যে কারণে তারা করতে পারছে না। তো আমরা আশা করি অতি শীঘ্র এটা চালু হবে।
জি নিশ্চয়ই, আপনি বলছিলেন যদি কেউ এমার্জেন্সি প্রমাণ করতে পারে, অর্থাৎ জরুরি প্রয়োজন যে প্রমাণ করার কথা বলছিলেন, দুই একটা উদাহরণকে দিবেন। ওটা কিন্তু ইমিগ্রেন্ট ভিসা না, ইমিগ্রেন্ট ভিসাটা আমরা যেগুলো এক্সপায়ার করেছি ওইগুলা কিন্তু এক্সপায়ারের মধ্যে আছে, কিন্তু এছাড়া যে ভিজিট ভিসা বা কোনো সেমিনারে কেউ আসতে যাচ্ছে যে ভিসাগুলো তাদের ইন্টারভিউ ডেট অনেক পরে ছিল, তারা যেমন ইচ্ছা করলে আগে নিয়ে আসতে পারেন যদি ইমার্জেন্সি আপনি প্রমাণ করতে পারেন যে আপনাকে সার্টেন টাইম এখানে অ্যাটেন্ড করতে হবে, ওইগুলো হচ্ছে। এটাগুলো কিন্তু আমি এক ঢালাভাবে বলছি না, আপনার প্রমাণ করতে হবে যে আপনি ইমার্জেন্সিটা কি, এবং এমবাসিকে বুঝাইতে হবে যে হ্যাঁ দিস ইজ ইমার্জেন্সি। যাদের ভিসা হচ্ছে অটো রিস্কেজুয়াল করে দেওয়া হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে অনেকের ইন্টারভিউয়ের ডেট পড়েছে সামনের বছর, 1 বছর পরে, 9 মাস পরে, 8 মাস পরে, সেই ক্ষেত্রে কি সেই ডেটগুলো এগিয়ে নিয়ে আসার কোনো উপায় আছে? যদি কারো ডেট মানে রিস্কেজুয়াল হয়েছে বর্তমানে ছিল, তারপর ওইগুলা চাইলে ইচ্ছা করলে আগানো সম্ভব যদি আপনি বুঝাইতে পারেন যে আপনার এই ধরনের ইমার্জেন্সি ক্যাটাগরিতে আপনারা জানেন এক্সপায়ার্ড করা ক্যাটাগরি অনেক আলোচনা করেছে আমরা টিভিতে, এক্সপায়ার্ড ক্যাটাগরিতে পড়লে চেষ্টা করা যাবে, সমস্যা নাই। জি অসংখ্য ধন্যবাদ। আরও একটি বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে এই মুহূর্তে আসলে বাংলাদেশের পরিস্থিতির কারণে একটা বিষয় খুব আলোচনায় রয়েছে, সেটি হচ্ছে রাজনৈতিক আশ্রয় কিংবা পলিটিক্যাল অ্যাসাইলাম, যেটার কথা বলি। বাংলাদেশ থেকে অনেকে এসে তো পলিটিক্যাল অ্যাসাইলাম চাচ্ছেন, সেই রকম একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, আমাদের প্রতিবেশী দেশ কানাডাতে অনেকে আসছেন, ভিজিট ভিসায় অনেকে আসছেন, এসে হয়তো সেই দেশে হয়তো অ্যাসাইলাম করছেন, সেই দেশে কিছুদিন কাটাচ্ছেন, তারপরে হয়তো কোনো কারণে মাইন্ড চেঞ্জ করছেন যে না তিনি আমেরিকা আসবেন, এই দেশে এসে তিনি অ্যাসাইলাম করবেন, বর্ডার ক্রস করে এই দেশে আসছেন, এসে অ্যাসাইলাম করছেন। এই বিষয়টি আসলে কি রকম পরিস্থিতিতে রয়েছে, সেই ক্ষেত্রে আসলে একজন অ্যাসাইলাম সিকারের কি কি সংকটের মুখোমুখি? ধন্যবাদ অপলা, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রশ্নটা। আসলে সমস্যাটা হচ্ছে কি, আমরা যারা অ্যাটর্নি আমরা সবসময় বলি অ্যাসাইলাম হচ্ছে সর্বশেষ অবলম্বন। অ্যাসাইলাম করতে আমরা কাউকে কোনো সময় উৎসাহিত করি না, এটা হচ্ছে সর্বশেষ অবলম্বন। এই কারণে অ্যাসাইলাম যারা ফাইল করে তারা কিন্তু গ্রিন কার্ড হওয়ার আগ পর্যন্ত অথবা গ্র্যান্ট হওয়ার আগ পর্যন্ত তারা দেশের বাইরে যেতে পারে না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে, অনেকেই শত শত হাজার হাজার বলবো বা কানাডাতে চলে আসছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। কী কারণে জানি ট্যুরিস্ট ভিসা কানাডা খুব ইজি করে দিয়েছে। আসার পরে তাদেরকে কানাডা এয়ারপোর্টে তাদেরকে অ্যাসাইলাম ফাইল করতে বলে। ফর সাম রিজন তারা বুঝে যে ভিজিট ভিসাটা প্রপার ছিল না, তারা বাধ্য হয়ে অনেকে অ্যাসাইলাম ফাইল করে, অনেকে ইচ্ছা করে ফাইল করে, অনেকে আবার ঢোকার পরে ফাইল করে। ফাইল করার পরে তারা কয়েক মাস থাকে অনেকে, তারা করে আমাদের ক্লায়েন্ট যারা পাচ্ছি তারা করে কি অ্যাসাইলাম ফাইল করে, কোনো একটা কাহিনী দিয়ে অ্যাসাইলাম ফাইল করে, তারপরে ফাইল করার পর সব বেনিফিট তারা এখানে পাচ্ছে, বাসা ভাড়াও পাচ্ছে বা সরকারি খরচ পাচ্ছে, এমনকি ফুড স্ট্যাম্পও পাচ্ছে। তারপরে তারা মনে করে যে আমেরিকাতে থাকাটা তাদের জরুরি, কারণ কানাডা খুব ইম্পর্টেন্ট না, কানাডাতে মানবাধিকার নাই, তখন তারা আমেরিকায় চলে আসার চেষ্টা করে। সো এই চলে আসার চেষ্টা আবার অনেকে করে কি অ্যাসাইলাম ফাইল না করেই থাকে। সো যারা না করে থাকে তাদের এক হিসাব, যারা ফাইল করে থাকে তাদের অন্য, তারা কিন্তু সব বেনিফিট পাচ্ছে। এবং কানাডার ইমিগ্রেশন তাদের একটা ফাইল অলরেডি পেন্ডিং আছে, ওই ফাইলটা তারা পেন্ডিং রেখেই বর্ডার দিয়ে চলে আসে আমেরিকাতে, বিভিন্ন বর্ডার দিয়ে অনেকে আসে ধরা পড়ে, অনেকে ইচ্ছা করে ধরা পড়ে, আবার অনেকে ইচ্ছা করে ধরা পড়ে না। বর্ডারটা অনেকে বলতেছে আমাদের খুব নাকি ইজি। তো এটা আমরা জানতে চাই না, চাইও না, যে আমরা কখনো ইলিগাল ইমিগ্রেশনকে আমরা সাপোর্ট করি না। কিন্তু আমেরিকায় ঢোকার পরে তার রাইটসটা আমেরিকার সর্বজন স্বীকৃত অধিকার এখানে বেশি, ইমিগ্রেশনের একটা অধিকার দিয়ে রাখছে, এই জন্য আমরা তাদেরকে হেল্প করি। কিন্তু আমরা কখনোই কোনো সময় অবৈধভাবে দেশের প্রবেশকে সমর্থন করি না, বিইং এ লয়ার নেভার। সো যারা এখানে আসবে তাদের আসার পর তাদের করে এক্সপার্ট প্রসেসিংয়ে চলে যায়। তারা যারা ধরা পড়ে আসে তাদের কিন্তু প্রথমেই ইন্টারভিউ নেওয়ার পরে একটা কোর্টে ডেট দিয়ে দিচ্ছে, কিছু লোককে আটকাচ্ছে, কিছু লোককে পার্সোনালি সে ছেড়ে দিচ্ছে, আবার কিছু লোককে করছে কি ফ্যামিলি যখন তারা নিকটবর্তী আত্মীয়স্বজনকে স্পন্সার করলে পর তাকে ছেড়ে দিচ্ছে। তখন তাকে যখন এক্সপায়ারি বলে দিল তখন সে কিন্তু কোর্টে একটা হাজিরা দিতে হয়, এটাকে বলে মাস্টার হিয়ারিং বলে। ওইখানে যাওয়ার পরে তাকে কেসটা দিতে হয়, তার কেস প্লিডিংটা কি। প্লিডিং দেওয়ার পরে অনেকে নিজে যে ফাইল করে বুঝেও না, ওই কানাডা যে ফাইল করছে ওইটাই আমেরিকায় চলে, ব্যবসা কোনো ধরনের কোনো কাহিনী নেই। সে অনেক ফাইল দেখলে খুব আশ্চর্য লাগে, তাদের আসলে উইন করার সম্ভাবনা
পারে নাই, মানে তারা শুধু সস্তায় খুঁজে কে সস্তায় খুব কম পয়সা করে দিল, কিন্তু কাহিনী নেই। সো এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। আপনারা সব জায়গায় সস্তা খুঁজবেন না, কারণ এটা আপনার লাইফ অ্যান্ড ডেথ। কানাডা আসতে অনেকে বলে 15-20 লাখ টাকা খরচ করে আসছে, এখানে তাদের কাছে টাকা নাই। সো আপনি প্রপার রিপ্রেজেন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার কথা বলছিলাম, যেখানে যান ইউ নিড প্রপার রিপ্রেজেন্টেশন ইন এভরি স্টেপস। সো এই ক্ষেত্রে আবার অনেকে আসে যারা বর্ডার ক্রস করে আসে কিন্তু ধরা পড়ে না। ধরা পড়ে না আসলে তাদের হয় কি, তাদের কোনো কোর্ট ডেট নাই। তাদের যখন ফাইল করবে তখনই ফাইল, তারা পর্যন্ত অবৈধ থাকে, কিন্তু পরে যখন সে ফাইল করবে তখন থেকে সে কাউন্ট হবে, সে কিন্তু কোর্ট প্রসেসিংয়ে যাচ্ছে না, সে তারটা হচ্ছে অ্যাফার্মেটিভ হচ্ছে। এখন যে আমরা যে করলাম না 10 ইয়ার্সের যে ফাইলটা করতেছি I-131F, যারা 10 বছর অবৈধ ছিল, ওই অবৈধটা ওইটার মধ্যে পড়ে, যারা অবৈধভাবে আসছে এই দেশে, তাদের কিন্তু ওই যে কোনো কাগজপত্র আসছে এবং তাদের কোনো ধরনের ডকুমেন্ট নাই। সো তাদের জন্য অন্য হিসাবে যারা ধরা পড়েছে তাদেরটা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। জি, একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, দর্শকটি টেলিফোন নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সালমা কুইন্স থেকে বলছি। জি আপু, আমি একটু কথা বলতে চাচ্ছি এর সাথে। জি, আমাদের অতিথি মঈন চৌধুরী আপনাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, সো আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি 2007-এ মার্চে। সো এটা এখনো ডাকতেছে না, অটোতে দিয়ে রাখছে, এখন এটা কি করা যায়? 7 মার্চে যদি ডেট হয়ে থাকে, আপনার এখন চলতেছে 7 অগস্ট। সো আপনাকে এটা তো অলরেডি সিস্টেমে আছে, আপনার অপেক্ষা করতে হবে। আপনারা যে ব্যাকলগে পড়েছেন এবং অপেক্ষা করতে হবে, আপনাকে কিছু করার নাই। যদি এর মধ্যে যদি আপনার ভাই বোনের বা যাদের নিজ এবং নেফিউর যদি বয়স বেশি হয়ে যাচ্ছে, চিন্তা করেন যে CSP-তে পড়বে না, আপনি একটা এক্সপেরিয়েন্ট করার চেষ্টা করতে পারেন। জি, নিশ্চয়ই। আমরা আবারও আমাদের মূল আলোচনায় ফিরতে চাই, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। ধরে নিলাম এই মুহূর্তে কেউ কানাডায় আছেন, তিনি ফাইল করে ফেলেছেন, তিনি এখনও কানাডাতে অবস্থান করছেন, তিনি কোনো কারণে চাচ্ছেন আমেরিকাতে এসে আমেরিকায় অ্যাসাইলাম করতে, সেই ক্ষেত্রে আসলে কি পরামর্শ দিবেন? আমি কোনো পরামর্শ দেব না, কারণ বিইং এ লয়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার, আমরা কোনো অবৈধভাবে কাউকে ঢুকতে পরামর্শ দিতে পারি না, এমনি আসলে দিই না আমরা। সো এই ক্ষেত্রে আমরা বলি, যদি কোনো দেশে কেউ স্বাভাবিক অবস্থায় থাকে এবং তার যদি অধিকার এখানে খর্ব না হয়, নিরাপদ থাকলে অন্য দেশে কেন আসবে? সব তো আমেরিকা তো আর এক স্বর্গরাজ্য না যে আসলেই সে এখানে মিলিয়নার হয়ে যাবে বা তার সব কাগজ, সেহেতু এই রিস্কটা এখানে থাকতেছে। এবং যারা কানাডাতে যারা অ্যাসাইলাম অলরেডি ফাইল করেছে, তাদের সমস্যাটা হচ্ছে একটা, আমেরিকায় যখন ইন্টারভিউতে যাবে তাদেরকে জিজ্ঞেস করে তুমি কানাডা ফাইল করেছো, ঠিক আছে, কিন্তু ফাইলটা তুমি শেষ দেখো নাই কেন, এবং তুমি কানাডার সমস্যা কী ছিল, তাকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে, তার যে কান্ট্রি থেকে এসেছে আমেরিকাতে কানাডাতে ওইটা, এবং কানাডাতে সমস্যাটা কী। যদি অ্যাসাইলাম ফাইল করার মানে সে একটা স্ট্যাটাসে যাওয়া প্রক্রিয়া সে ছিল, যখন সে প্রমাণ করতে হবে কানাডাতে সমস্যা ছিল, এটাও প্রমাণ করাটা তবে খুব কঠিন হবে না। তবে তার যে সবাইকে বলছি, যদি কারো অ্যাটর্নি থাকে সময় নিয়ে কথা বলেন। আপনারা অনেকে ফোনে কথা বলেন, ভাই একটা কথা ফোনে বলেন কি করব, ওইটা আপনারা কখনো করবেন না, কারণ আপনার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, আপনি মানে জীবনের অনেক কিছু নির্ভর করে এটার উপরে। আপনারা সরাসরি যার সাথে কথা বলেন, গিয়ে কথা বলেন, যাদের কেস কোর্টে আছে, আপনাদের অবশ্যই একজন লয়ার থাকা উচিত, তার সাথে কথা বলেন, এবং যদি তাকে পছন্দ না হয় থার্ড পার্সন সেকেন্ড পার্সন কারোর সাথে কথা বলেন, গিয়ে কথা বলেন, তখন আপনার হয়তো ধারণা একটু স্বচ্ছ হবে। জি, একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে কাজ করাটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। আরও একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি I-130 অক্টোবরের 29 তারিখে 2023 সালে। তো আমি যখন কেস স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখি, তখন বলতেছে যে হচ্ছে up until December 10, 2023 there is nothing you can do. কেস স্ট্যাটাস আপাতত এখন অন আছে, স্টেতে আছে। তো আমি জানতে চাচ্ছিলাম যে কেসটা তাড়াতাড়ি এক্সপার্টাইট করার জন্য কোনো উপায় আছে কিনা। আমাকে কেউ বলেছে নাকি যে আপনি I-29F অ্যাপ্লাই করতে পারেন, তারপর K3 ভিসা আপনি হচ্ছে হাইব্রিড ফাইলিং করতে পারেন। তো ওই ব্যাপারে যদি কিছু বলতে পারেন।
ধন্যবাদ। আপনার তো অনেকগুলো প্রশ্ন, সো আমি চাইবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে TBN24 ফ্লাড রিলিফ ফান্ডে কিছু টাকা দেবেন, কারণ এটা আপনি কথা বলতে গেলে অনেক টাকা লাগতো আপনার। তো যেই কারণে জাস্ট ফান না, ইটস রিয়েলি আই এম টেলিং ইউ, বিকজ TBN24 যে কাজগুলো করে যাচ্ছে আপনারা অন্য কোথাও গেলে এটা পয়সা দিয়ে টাকা দিয়ে করতে হতো। আপনারা যদি সচেতন হন TBN24 সাথে থাকবেন এবং ওই ফ্লাড ভিকটিম ফান্ডে কিছু টাকা দিবেন। আমরা আশা করি এটা আপনাদের ফান্ডে এটা মানে খুব ভালোভাবে চলবে আর কি, বাংলাদেশে উপকৃত হবে। আপনার যে প্রশ্ন ছিল, আপনি যদি অ্যাপ্লাই করেই থাকেন আপনি এটাকে চেষ্টা করেন, দেখতে চেষ্টা করেন যে কেন এটা দেরি হচ্ছে। আপনি যদি সিটিজেন হয়ে থাকেন দেরি হওয়ার কথা না, এবং আপনি যদি প্রপারলি ফাইল, যে জন্য সবসময় বলি প্রপারলি আপনারা ফাইল করবেন। ইট টেকস অনলি 9 months to 1 year টু গেট অ্যাপ্রুভাল। দেন অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু এটা চলে যাচ্ছে এনবিসিতে, এনবিসির পরে আরও হয়তো 8-9 মাস লাগে। তা আপনি যেই সময়টা ব্যয় করেছেন অলরেডি অর্ধেক আপনি সময় ডান, এখন নতুন করে শুরু করবেন। যদি আপনি K1 বা K3 করেন, K1 করেন, কে হচ্ছে ফিয়ান্সি ভিসা, আপনি ফিয়ান্সি ভিসা নিয়ে আসতে গেলে ওইখানেও 12 থেকে 16 মাস লাগবে। 16 মাস লাগে, আসার পরে আপনার করতে হবে আবার নতুন করে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করবে 3 মাসের মধ্যে। তো আপনি কিন্তু আরও ব্যাকলগের পরে যাচ্ছেন। সবসময় বলি আপনাদেরকে, যদি মনে করেন যে আপনার কাছে জিনিসটা গুরুত্বপূর্ণ এবং আপনি এটা গুরুত্ব দিতে চান, তাহলে গুরুত্ব সহকারে এটা হ্যান্ডেল করেন। 10 মাস পরে বললেন যে আমি তো ভুল করেছি, একজনে আজকে নিয়ে আসলো তার অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ইমিগ্রেশন সে করেছে, মানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, তার একজন লয়ার ছিল, সে লয়ার দিয়ে সে অ্যাসাইলাম উইন করেছে। উইন করার পরে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন মনে করেছে খুব ইজি, আমি নিজে করতে পারবো। সে উইন করলো, ফাইল করলো, এখন রিজেক্ট হয়ে চলে আসছে। আমার কাছে নিয়ে আসে দিয়ে অনেকগুলো ভুল। তাই বললাম আপনি লয়ার কাছে গেলেই তো পারতেন। না ভাই, মনে করছি খুব ইজি। তো অনেক কিছু আছে, খুব ইজিও না আবার খুব কঠিনও না। যদি আপনি সময় দিতে পারেন ভালো, যদি মনে করেন যে আপনার এক্সপার্টিস নাই, ইউ বেটার আস্ক অ্যাডভাইস ফ্রম সামওয়ান এলস হু নোজ অ্যাবাউট ইট। জি নিশ্চয়ই। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 2022 মে 23 আমি আমেরিকাতে আসি ভিজিট বিষয়। তো এরপর আমি 4 মাসের মাথায় অ্যাসাইলাম সাবমিট করার পরে আমার সবকিছু প্রসিকিউর সব ঠিকঠাক মতো হয়েছে, কিন্তু আমার মাস্টার হিয়ারিংটা ক্লোজ হয়ে গেছে সেপ্টেম্বরে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরপর আমি যখন লয়ার অফিসে গেছি, যাওয়ার পর আমার মাস্টার হিয়ারিংটা হঠাৎ করে আর দেখাচ্ছে না আর কি। তো রিসেন্টলি আমি বিয়ে করছি এখানে, সে মেয়ে হচ্ছে যে আমেরিকান সিটিজেন, 1 সপ্তাহ হয়েছে। সো এই ক্ষেত্রে আমি আমার স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে পারবো কিনা এখন আমাকে একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। ধন্যবাদ। আমি সবসময় বলে থাকি, যদি আপনার কোনো লয়ার থাকে ফার্স্ট প্রায়োরিটি ওই লয়ারের সাথে আমি কথা বলে, আমি কোনো ক্লায়েন্ট নেওয়ার জন্য আসেনি এখানে। আপনি লয়ারের সাথে কথা বললে লয়ার এই অ্যাডভাইসটাকে দিত, যদি সে সঠিক জেনে থাকে, যে আপনি চাইলেই পারেন। কিন্তু যদি আপনার ওয়াইফ রিয়েল বিয়ে হয়ে থাকে, অবশ্যই রিয়েল বিয়ে আমরা আশা করি হলে আপনি আপনার ওয়াইফ আপনার জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু কোর্টের মাধ্যমেই হতে হবে। এটা আপনাকে অ্যাপ্রুভ হওয়ার পরে, I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে কোর্ট থেকে আপনার ফাইলটা আবার মানে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর, টার্মিনেট করার পরে আপনি এখানে ওয়াইফের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন। দিস ইজ অ্যাবসলিউটলি আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, যদি আপনি বৈধভাবে এসে থাকেন। আর আপনি যদি অবৈধভাবে এসে থাকেন, তাহলে এই ওয়াইফ হয়তো এটাতে দিতে পারবে না, কোর্টের এখতিয়ার নাই। তখন আপনি ফাইল করতে হবে, প্রভিশনাল ওয়েভার ফাইল করে যেতে হবে। অথবা এই আইনটা 10 বছর যদি আপনি পড়েন নাই, আবার ঘুরে ফিরে প্রসঙ্গ চলে আসে, যদি উনার যদি অবৈধভাবে এসে থাকে এই দেশে, তখন কিন্তু উনি ওই ফাইল ক্লোজ করেও যেতে করতে পারে, যেটাকে বলে প্রভিশনাল ওয়েভার করতে পারে। যদি যেহেতু 10 বছর ওনার হয় না, উনি কিন্তু I-131F উনি পড়বে না। যদি 10 বছর থাকতো তখন এটা পড়তো, যার যদি বিয়েটা হইতো জুন 17 আগে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি নিশ্চয়ই। আরও একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে প্রশ্ন নিতে চাই। মোহাম্মদুল্লাহ, তিনি বলছেন তার ভাই মেক্সিকো বর্ডার ক্রস করে ইউএসএতে ঢুকেছে এবং ঢোকার সময় আসলে তাকে আটক করা হয়। 1 মাস হয়েছে, এখনো তাকে ছাড়া হয়নি। এই ক্ষেত্রে তাদের পরিবারের কি করণীয়? ধন্যবাদ। এক্ষেত্রে পরিবারের করণীয় হচ্ছে ডিটেনশন সেন্টারে তার হয়তো এলিয়েন নাম্বার পড়েছে এবং ডিটেনশন ইচ্ছা করলে জানা যাবে কোথায় সে আছে। জানার পরে তাকে, যদি আপনি অ্যাটর্নি হায়ার করছেন, অ্যাটর্নি G20 ইস্যু করবে। ইস্যু করার পরে কোর্টের মাধ্যমে আমরা অফিসারের সাথে কথা বলা যায়, এবং অফিসার কি চায়, যদি স্পন্সর চায়, স্পন্সর তাকে আপনি আউট করতে পারেন ইচ্ছা করলে, যদি জাজে থাকে আর কি। অফিসার অনেক সময় অফিসারে করে, অনেক সময় কোর্টে পাঠায় দেয়। যদি ডিটেনশন সেন্টারে থাকে, অফিসারের ক্ষমতা আছে, ইমিগ্রেশন অফিসার। যদি না থাকে, যদি কোর্টে পাঠিয়ে থাকে, রিনিউয়াল প্রসিডিংয়ে পাঠালে জাজের মাধ্যমে করতে হবে। জি নিশ্চয়ই। আরও একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন। আমি বলবো।
জি বলেন। নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সোহেল, ক্যানিডিঘাট থেকে বলতেছি। আমার একটা কোশ্চেন ছিল। আমি বিয়ে করছি 2020 সালে। তো আমি অ্যাসাইলাম ডিনো এবার আগে আমি বিয়ে করছি আপিল করার টাইমে। বিয়ে করার পর আমি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছি বিয়ে করছি 2020 সালে। বিয়ের পরে 1 বছর 7 মাস পরে আমি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে 1 বছর পরে আমার ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউ হয়েছে 2021 সালে। হওয়ার পরে ইন্টারভিউ শেষ, আমাদের কাছে কোনো সমস্যা না, তোমরা চলে যাও। যাওয়ার পরে 1 মাস পরে আমার বাসা চেক করছে, চেক করার পরে সবকিছু ঠিক মতন পাইছে। পাওয়ার পরে 1 বছর 7 মাস পরে আবার আমার কাছে লেটার পাঠাইছি, এভারেন্স দিবার আমি দিছি। এখন পর্যন্ত আমার কোনো লেটার আসে নাই। রিসিভ করার পরে এখনো পর্যন্ত কেস স্ট্যান্ডিং। মানে এটাতে কি বোঝা যায়? আপনার কেসটা কি, আপনার যে অ্যাসাইলাম কেস বললেন পেন্ডিং ছিল আগে, আপনার অ্যাসাইলাম কি এখনো উইথড্র, আপনার অ্যাসাইলাম কি টার্মিনেট হয়েছে না হয় না এখনো? না আমি কেস সাবমিট হয় নাই। I-130 পিটিশন করছি। না I-130 তো বুঝলাম, আপনার অ্যাসাইলাম পিটিশনটাকে ক্লোজ করেছেন আপনি? না এটা অটোমেটিক আমার ডিনে হয়ে গেছে। অ্যাসাইলাম ডিনাই হয়ে গেছে, অটোমেটিক ডিনাই হয়ে গেছে। ডিনাইটাকে আপনি বুঝেছেন? আপনার লয়ার কে ছিল আর জিজ্ঞেস করেন যে এই জন্যই সবসময় বলি কি আপনি প্রফেশনাল কারোর সাথে এত ইসনারি যে আপনারটা ভেরি ভেরি কমপ্লিকেটেড কেস। আপনার কেসটা আপনি মনে করছেন তো খুবই ইজি চলে আসবে, আপনার জীবনে আসবে না। কারণ হচ্ছে যদি কারো অ্যাসাইলাম কেস থাকে, অ্যাসাইলাম কেস বাদ দেন, যদি কারো কোনো সময় কোর্টে এন্ট্রি ইস্যু করা থাকে নোটিস টু অ্যাপিয়ার যে আপনি অত তারিখে কোর্টে যাবেন, দ্যাট ইজ কল মাস্টার হিয়ারিং। মাস্টার হিয়ারিং আপনি না যান তখন এটা অটোমেটিকলি কি হয়, এটা আপনার ডিপোর্টেশন হয়ে যায়। ডিপোর্টেশন ইন অ্যাবসেন্সিয়া রিমুভাল প্রসিডিং হয়ে যায়, যে আপনার অবর্তমানে আপনার ডিপোর্ট হয়ে গেলেন, আপনি জানলেন না। তখন আপনার 30 ডেজ থাকে আপিল করার, যে আমি এই কারণে কোর্টে হাজিরা দিতে পারি নাই, আমি জানি না বা অসুস্থ ছিলাম, কোনো মারাত্মক কাহিনী, তখন জাজে হয়তো এটা 30 দিনের ভিতরে রিওপেন করে। না হলে কিন্তু আপনার ডিপোর্টেশনটা পার্মানেন্ট হয়ে গেল। আর যদি কারণে পার্মানেন্ট ডিপোর্টেশন থাকে, আপনি যতবারই বিয়ের কেস করেন না কেন, আপনার কেস আর অ্যাপ্রুভ করার ক্ষমতা কোনো ইমিগ্রেশন অফিসারের নাই। তখন এটা রিওপেন করতে হবে, মোশন টু রিওপেন করে কেসটা আবার রিওপেন করার যদি কারণ দেখে রিওপেন করতে পারেন I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে, যার যদি মনে করে রিওপেন করার যোগ্য তখন রিওপেন হবে। দেন আপনি কোর্টের মাধ্যমে যে আবার টার্মিনেট করা, তারপরে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তা আপনারটার সম্ভাবনা খুবই কম। আমি আপনাকে অনুরোধ করব, আপনার স্বার্থে, পরিবারের স্বার্থে আপনি 1জন না 2-3 জন লয়ারের সাথে যে কথা বলেন, টাকা দিয়েই কথা বলেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কোন অবস্থায় এখন আছেন। জি, আমরা এই সংক্রান্ত আরো আলোচনা করব, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। মইন চৌধুরীর সঙ্গেই থাকবেন। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। টিভি অ্যানালাইসিস ছোট একটি বিরতি। স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও টিভি অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অ্যাটর্নি মইন চৌধুরী। দর্শক আপনারাও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ফেসবুকে TVN24 আমাদের ফেসবুক পেজ, লাইভ স্ট্রিমিং হচ্ছে। যে কোনো মতামত জানাতে পারেন। আমাদের আজকের আলোচনার বিষয়ে থাকছে ইমিগ্রেশন, দুর্ঘটনা থেকে শুরু করে নানাবিধ বিষয়। যদি কোনো আইনি প্রশ্ন থাকে, আপনার আইনি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আপনার প্রশ্নটি আপনি আমাদেরকে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আরও একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক বলুন। ওকে, আমার নাম আসমাউল হোসনা। তো আমি সিটিজেন। আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি এই বছরের ফেব্রুয়ারিতে। তো যারা সিটিজেন যারা আছে তাদের কেমন টাইম লাগতেছে? আর আমি তো অ্যাপ্রুভাল লেটার কিচ্ছু পাই নাই, আমি জাস্ট পেয়েছি আমার রিসিভ লেটারটা, তাছাড়া আর কোনো কিছু পাই নাই। কেমন টাইম লাগবে এই একটা। আর একটা হচ্ছে আমার ভাই বোনের জন্য, আমার বোন অ্যাপ্লাই করছে 10-11 বছর হয়ে গেছে, বাট আমরা এখনো পর্যন্ত মানে আমাদের 5 ভাই বোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে যারা দেশে আছে, তো ওদের কোনো অ্যাপ্রুভাল লেটার এখনো কিছুই পাই নাই। ধন্যবাদ। আপনি আপনার যদি সিটিজেন হয়ে থাকেন এবং আপনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, টিপিক্যাল টাইম লাগে আপনার 9 মাস থেকে 1 বছরের ভিতরে আপনি অ্যাপ্রুভাল লেটার পাওয়ার কথা। আবার প্রশ্ন চলে আসে আপনি প্রপারলি ফাইল করেছেন কিনা। সব কিছু দিয়ে থাকলে, যদি প্রপারলি সব কিছু না দেওয়া হয়ে থাকে তখন তারা
RFE রিকোয়েস্ট ফর এভিডেন্স চাইবে, তখন আপনি ওই সমস্ত ডকুমেন্ট দিলে পরে আর 2-3 মাস সময় লাগতে পারে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার জিনিসটা যাবে এনবিসি যে ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে, ওখান থেকে আপনি পে করতে হবে ভিসা ফি এবং সাপোর্টের ফিটা পে করবেন। পে করার পরে তারপরে সিভিল ডকুমেন্ট জমা দেওয়ার পরে আপনার এমবেসিতে যাবে। সো এই ক্ষেত্রে আপনি যত দ্রুত কাগজগুলো জমা দেবেন তত দ্রুত আপনার ডেটটা চলে আসবে। আর আপনারা জানেন এখন ব্যাকলগ চলতেছে অতীতের এক্সপিরিয়েন্স থেকে, এটা আপনার অপেক্ষা করতেই হবে। আর আপনার ভাই বোন যে অ্যাপ্লিকেশন করেছেন 10 বছর আগে, এটা আপনি একটু খবর নেওয়া উচিত, কারণ 10 বছর অনেক সময় অ্যাটলিস্ট আপনার অ্যাপ্রুভেল চলে আসার কথা এখন। অথবা আপনি চিঠি লিখে রাখেন, মাঝে মধ্যে চিঠি লিখেন, যোগাযোগ করেন এবং রিসিপ্ট নাম্বার দিয়ে আপনি অনলাইনে সার্চ করতে পারেন, দেখতে পারেন এটা আসলে পেন্ডিং আছে। পেন্ডিং থাকলে ইউ আর গুড। পেন্ডিং না থাকে, আপনি যদি মনে করেন যে চিঠি মিসিং হচ্ছে, তাহলে সমস্যা। আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন গত 10 বছরে, অবশ্যই AR11 ফর্ম ফিল আপ করে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন এবং আপনার একটা কপি রাখবেন। অনেক সময় কি ইমিগ্রেশন ভুল করে, তখন আমরা আপিল করতে হয় যে আমরা ওই তারিখে পাঠিয়েছি রিসিপ্ট সহ, তখন তারা এটা রিওপেন করে। এছাড়া বোঝা যাবে যে আপনি হয়তো করেন নাই। তারা মিসিং হলে আপনার সমস্যা হতে পারে। যে কারণ যা কিছু করসপন্ডেন্স করেন না কেন ডকুমেন্ট রাখবেন, এবং আপনারা যখনই চিঠি লিখেন ইমিগ্রেশনে আপনারা সার্টিফাইড রিটার্ন রিসিপ্ট সাথে রাখবেন, আপনার প্রমাণ থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছে। আরও একজন দর্শক রয়েছেন টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সুলতানা বলছি নিউ ইয়র্ক থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমার মা দেশে টাকার জন্য 2 বছরের পারমিশন নিয়েছেন। উনি 2 বছর 2023 এর জুলাইয়ের 27 ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে উনি 2024 এর ফেব্রুয়ারিতে দেশে চলে গেছেন। উনি দেশে চলে যাওয়ার পর ওরা পাসপোর্টের মতো একটা বই পাঠিয়েছে, ওইটাতে ডেট কাউন্ট করা 2024 এর জুলাই মাসের 27 থেকে 2026 এর জুলাই পর্যন্ত 2 বছরের মেয়াদ দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, উনি যাওয়ার পর 6 মাস পর থেকে ওরা তারিখ কাউন্ট করছে। এখন উনি চাইতেছেন সামনের ডিসেম্বরে আমেরিকায় চলে আসবে। এখন উনি আসলে কি কোনো অসুবিধা হবে? ওটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আসলে কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে রিএন্ট্রি পারমিটটা নেওয়া হয়, ওরা দেয় 2 বছরের জন্য, কিন্তু পারমিটটা পাইতে অনেক সময় 9 মাস থেকে 1 বছর লেগে যায়। সো যেই কারণে আসতে কোনো বাধা নেই আপনার, কিন্তু পারমিটটা নেওয়া হয়েছিল 2 বছর পর্যন্ত। ওই যে গ্যাপ পিরিয়ডটা আছে ওই পিরিয়ড উনি আসতে পারবে, এবং 2 বছরটা ওনার গ্রিন কার্ডটা বলবৎ রাখার জন্য। আপনারা জানেন কারোর গ্রিন কার্ড যদি 1 বছরের 1 দিনের বেশি আপনি আমেরিকার বাইরে থাকেন, তাহলে আপনার গ্রিন কার্ডটা আইন অনুযায়ী এই দেশের ইমিগ্রেশন অ্যাবান্ডন মানে পরিত্যক্ত বলে ঘোষণা করা হতে পারে। সো এই ক্ষেত্রে যদি 1 বছরের বেশি একদিনও থাকার সম্ভাবনা থাকে আপনাদের, তখন আমরা পরামর্শ দিই আপনার রিএন্ট্রি পারমিটটা নিয়ে যান, আপনার 2 বছর পর্যন্ত আমেরিকার বাইরে থাকতে পারবেন। কিন্তু যদি এর ভিতরে আপনার কাজ শেষ হয়ে চলে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় দেখা যায়, একটু ব্যাখ্যা করতে চাচ্ছি এটা, যে আপনি হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে গেলেন, সো আপনি দেখা গেলো ওইটার ভিতরে আপনি আসতে পারবেন 2 বছর, ওইটা রিএন্ট্রি পারমিট যখন শেষ হবে 26 সালে, এর ভিতরে আপনি আসতে পারবেন, যেহেতু 2 বছরের টাইম দেওয়া। কিন্তু ইমিগ্রেশন যখন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন কিন্তু ওই কাউন্টটা কিন্তু যে দিন থেকে দেশের বাইরে ছিলেন ওই দিন থেকে কিন্তু কাউন্ট হবে। সেই ক্ষেত্রে আপনার সময়টা কিন্তু বেড়ে যাচ্ছে, যে আপনি আসতে পারবেন ঠিকই, কিন্তু আপনার কিন্তু সিটিজেনশিপের সময় কাউন্টটা কিন্তু আপনার অনেক কমে যাচ্ছে। জি, আমার মনে হয় যে দর্শক তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিব। বেনজির মুন্না আমাদের সঙ্গে আছেন। তিনি বলছেন, আমার F2A ক্যাটাগরি এবং সেপ্টেম্বরের 16 তারিখে তার ইন্টারভিউর ডেট ছিল, কিন্তু এটা ক্যান্সেল করা হয়। এখন তিনি 8 মাসের প্রেগন্যান্ট। তিনি কি এক্সপার্টাইট করলে ডেট পাবেন কিনা? ধন্যবাদ। আপনারা F2A ক্যাটাগরি মানে হচ্ছে আপনার স্পাউস গ্রিন কার্ড হোল্ডার। সো এই ক্ষেত্রে যদিও আপনি সেকেন্ডারি ক্যাটাগরি সিটিজেনের স্পাউস না, তারপর আপনি যদি প্রেগনেন্ট স্পেশাল কারণে, আবার অনেক সময় দেখা যায় আপনি 8 মান্থ প্রেগনেন্ট, আপনি হাই রিস্কে আছেন, আপনি এখন ট্রাভেল করাটা কতটুকু যুক্তিযুক্ত এটা একটা বিষয়। আপনি
ভিসা পাবেন কবে, এই ডেটটা যদি আমরা যদি দেখাই যে আপনি প্রেগনেন্ট, তখন বাই দিস টাইম ডেট পড়তে পড়তে আপনি হয়তো বেবি হয়ে যাবে, তখন কিন্তু আপনার বাচ্চা সহ আসতে হবে। সো এই বিষয়গুলো আপনি অ্যাটর্নির সাথে কথা বললে, আপনার হাজব্যান্ড যদি কথা বলে, অফিসে এসে কথা বলে সবচেয়ে ভালো হয়। জি নিশ্চয়ই। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার আসলে কোয়েশ্চেন ছিল আমার সিবলিং এর জন্য। আমি আমার দুটো ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি 2013-এ। এর মানে এখন অলমোস্ট 11 ইয়ার্স চলতেছে আর কি। তো লাস্ট মান্থ আমি একটা ইমেল পাইছি যে ওনারা কেসটা মুভ করছে ইলেকট্রনিক ইমিগ্রেশন সিস্টেমে। এটা মানেটা কি বুঝতেছে না, প্রশ্ন হচ্ছে একটা এটা। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমি এই জিনিসটা নিয়ে এই ইমেলটা পাওয়ার পরে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলি, তো ও আমাকে ভয় লাগাই দিচ্ছে, বলছে তুমি এতদিন হয়ে গেছে, তুমি কি কেসটা অ্যাপ্রুভ করো নাই? যে তোমার ভাইদের জন্য অ্যাপ্লাই করছো তুমি সিস্টার হয়ে, এখন তুমি এতদিন কেন অ্যাপ্রুভ করো না কেসটা? তো এরপরে আমি আসলে বুঝতেছি না অ্যাপ্রুভ কি, এইটা তো যখন প্রসেসিং হবে তখনই তো অ্যাপ্রুভ হবে, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন, মানে আমার দুইটা কোয়েশ্চেন ছিল আর কি। ধন্যবাদ। আপনার ইলেকট্রনিক সিস্টেমে দিয়ে থাকলে এটা ভয়ের কিছু নাই, ওটা হচ্ছে আপ টু ডেট করছে, কিন্তু আপনার অ্যাপ্রুভাল করার ক্ষমতা তো আপনার নাই, এটা ইমিগ্রেশনে অ্যাপ্রুভ করে। আপনার বন্ধুদের ক্ষেত্রে সম্পূর্ণ রং, কারণ আপনাকে ভয় দেখাচ্ছে। কিন্তু যদি আপনার ফাইলটা পেন্ডিং থাকে, আপনার ভয়ের কিছু নাই। কিন্তু আপনাকে ভয় তখনই হবে যদি আপনি কোনো চিঠি মিস করেন। তারা হয়তো কোনো RFE পাঠালো যে রিকোয়েস্ট ফর এভিডেন্স, আপনার 10 বছর আগে যখন ফাইল করেছিলেন অনেকে প্রপারলি ফাইল করে নাই, কথাটা সত্য। তারা বার্থ সার্টিফিকেট ভুল দিয়েছে, দেখা গেল আপনি এখন বলছেন বার্থ সার্টিফিকেটটা আপনার বাবা বললো যে বার্থ সার্টিফিকেট তার রং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছো। সো এইসব ক্ষেত্রে আপনারা সিভিল ডকুমেন্ট দেন নাই, হয়তো এফিডেভিট যেটা দেন নাই তখন। সো এই ক্ষেত্রে যদি RFE চায়, আপনি মিস করার কোনো সুযোগ নেই। আপনাকে 87 ডেজ দেওয়া হবে, এর ভিতরে আপনি অবশ্যই কাগজগুলো পাঠাবেন। যদি RFE আপনি মিসিং করেন, দেন ডিনাই হয়ে গেলে আপনার কেস নষ্ট হয়ে গেল। যদি ডিনাই না হয়, পেন্ডিং থাকলে আপনি কমিউনিকেশনটা চালিয়ে রাখেন, আর ভয়ের কিছু নাই। জি, আমরা আরো একজন দর্শকের ফোন নিব, তবে দর্শকের ফোন নেবার আগে আমাদের যেসব দর্শক রয়েছেন তাদেরকে আমি একটু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের TBN এর যে ফান্ড, বন্যার্তদের জন্য আমরা যে ফান্ড করেছি, সেই ফান্ড কিন্তু আসলে প্রতিনিয়ত বাড়ছে, এবং এটি কিন্তু শুধুমাত্র TBN এর ফান্ড না, এটি আপনার আমাদের সবার ফান্ড। এবং আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে আপনি আমরা সবাই মিলে আমাদের প্রিয় দেশ, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারবো, আমরা বাংলাদেশের মানুষকে সহায়তা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে আবারও আমাদের সাথে থাকবার জন্য। জি, দর্শকের যে টেলিফোনটি নেয়ার কথা ছিল, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, অত্যন্ত দুঃখিত। মঈন চৌধুরী, একটা বিষয় একটু শুনিয়ে, একজন দর্শকের ফোন এসেছিল, আমরা বিরতির পরপর আগে যে দর্শকের ফোন পেলাম, তিনি বলছিলেন যে তিনি অ্যাসাইলাম করেছেন। তা এখন কেউ যদি এরকম অ্যাসাইলাম করে, তার অ্যাসাইলামের কেস হচ্ছে চলমান, এই অবস্থায় যদি তিনি অন্যভাবে স্ট্যাটাস চেঞ্জ করার প্রক্রিয়ার ভেতরে চলে যায়, তিনি বিয়ে করতে পারেন, তিনি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন, F1 ক্যাটাগরিতে যেতে পারেন, কিংবা কোথাও কাজে জয়েন করতে পারেন, স্পন্সরশিপ নিতে পারেন, সেই ক্ষেত্রে আসলে কি হয়? সেই ক্ষেত্রে আসলে বুঝতে হবে অ্যাসাইলামটা দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা ডিফেন্সিভ। যদি কাউকে এন্ট্রি ইস্যু করা হয়, নোটিস টু অ্যাপিয়ার দেওয়া হয়, তখন তারা অ্যাফার্মেটিভ থাকে না। যেমন যারা ধরা পড়ে আসছে তারা হচ্ছে ডিফেন্সিভ অ্যাসাইলাম তাকে করতে হবে, আর কোনো অপশন নাই। অ্যাফার্মেটিভ হলে অনেক সুবিধা থাকে। অ্যাফার্মেটিভ যদি কেউ ভিসা স্ট্যাটাস থাকা অবস্থায় অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম করে, তখন সে হয়তো EB3-তে কনভার্ট চালিয়ে যেতে পারে, স্টুডেন্ট ভিসা যেতে পারে ইয়ার আগে হলে। কিন্তু এর পরে হইলে তখন আর সমস্যাটা হয়ে যায়, অনেক স্ট্যাটাস চেঞ্জ করা যায় না। আপনি ইচ্ছা করলে তখন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আসতে পারবেন না, কারণ অ্যাসাইলাম তখনই করার মধ্যে কিন্তু আপনার লিগ্যাল স্ট্যাটাস কিন্তু চলে যাচ্ছে, লিগ্যাল স্ট্যাটাস আপনার থাকতেছে না। আপনি অনেকেই মনে করে তার ভিসা আছে 5 ইয়ার্সের জন্য, 5 ইয়ার্স কিন্তু তাকে থাকার জন্য বলছে না, 5 ইয়ার্স তাকে মানে আসা যাওয়া করার জন্য। হ্যাঁ, আমার ভিসা 5 ইয়ার্স আছে, তো ইট ডাজন্ট মিন দ্যাট 5 ইয়ার্স তুমি থাকতে পারবে না। 5 ইয়ার্স বলা হচ্ছে 5 ইয়ার্সের মধ্যে হচ্ছে আসা যাওয়া করতে পারবে, এভরি 6 মান্থের বেশি দেশে থাকতে পারবে না। এখন অধিকাংশ লোক আমাকে প্রশ্ন করে বিভিন্ন দেশ, ইউরোপিয়ান কান্ট্রি থেকে, ফ্রান্স থেকে, বেলজিয়াম থেকে, ইংল্যান্ড থেকে, তারা আমেরিকায় দেশে আসলে কি করবে?
তারাও অ্যাসাইলাম করছে। আমি আপনাদের অ্যাসাইলাম হবে না, কারণ আপনারা তো উন্নত বিশ্বের উন্নত দেশে আছেন। তো তাদের অপশনটা কি? সাধারণ নাগরিকের যে অপশন, অন্য দেশে তাদের অপশন একই অপশন, ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, BA, L1, EB3, এগুলাই। তারা মনে করে তাদের জন্য আলাদা থাকার সুযোগ নাই। উন্নত দেশ থেকে আসলে অ্যাসাইলাম হবে না। যারা উন্নত দেশ থেকে আসেন কিংবা অ্যাসাইলাম করতে চান, তাদের জন্য আসলে অ্যাসাইলাম না হওয়ার কারণটা কি? অ্যাসাইলাম শব্দটা বুঝতে হবে, আশ্রয়। তা আশ্রয়টা কাকে দিবেন? আশ্রয় আপনি যার নিজের দেশে বিভিন্ন কারণে, কয়েকটা ক্যাটাগরির কারণে সেই দেশে সে থাকতে পারছে না। ধর্মীয় স্বাধীনতা, আপনার রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা সবকিছু দেশে নাই। আর আপনার দেশে আপনার সবকিছু আছে, কোনো থ্রেট নাই, কোনো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার পারসিকিউশনে আপনাকে কোনো সমস্যা করছে না, আপনার সব স্বাধীনতা ভোগ করছেন। আপনি কেন ওই দেশে আপনাকে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলে সরকারকে আপনাকে সাহায্য করছে না? এটা তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান না, চায়না না যে কমিউনিস্ট পার্টি আপনাকে বন্ধ করে রাখছে। যদি কারো সরকার যদি প্রোটেকশন দিতে ব্যর্থ হয়, দেন অ্যাসাইলামটা প্রযোজ্য। এখানে সরকার আপনাকে সব ধরনের প্রোটেকশন দিতে, আপনাকে কেউ নির্যাতন করে সাথে সাথে জেলে যাবে, 9 কল দেশে জেলে যাচ্ছে সে, আপনাকে সমস্যাটা কোথায়? এই দেশ আর ওই দেশের পার্থক্যটা কোথায়? জি, আমরা স্পষ্ট হয়েছে এই বিষয়ে। আপনি যেটি বলছিলেন যে যাদের ডিফেন্সিভ অ্যাসাইলাম তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এখন সেই ক্ষেত্রে কারো ডিফেন্সিভ অ্যাসাইলাম, তিনি হয়তো বা সিটিজেনশিপ কাউকে বিয়ে করেই ফেললেন, কোনো সিটিজেনকে বিয়ে করলেন, সেক্ষেত্রে তিনি আসলে কি করবেন? এই কথাটাই একটু প্রশ্নের উত্তর দিলাম যে ভদ্রলোকের যদি সিটিজেন কাউকে বিয়ে করে, তার প্রথম স্টেপ হচ্ছে সে রিলেটিভ পিটিশন ফাইল করবে। I-130 ফাইল করার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে ওই অ্যাপ্রুভালটা দেখিয়ে জাজের কাছে বলবে মোশনটা টার্মিনেট করবে প্রসেসটা, যে আমি আর ডিপোর্টেশনে থাকতে চাই না, তখন জাজ টার্মিনেট করে দেবে। করার পরে সে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস নিয়ে আসবে। এই ক্ষেত্রে কি তাকে আবার নিজ দেশে ব্যাক করতে হবে? না, নিজ দেশে যদি সে অবৈধভাবে এসে থাকে, তখন তো তার তখন তার করতে ওয়েভার ফাইল করতে হয়। যেহেতু এই আইন এসে I-131F এসে পড়তেছে না, তখন তো করতে হয় ওয়েভার ফাইল করতে হয়। যদি বৈধভাবে এসে থাকে তার নিজে ব্যাক করতে হবে না। আচ্ছা, জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাটর্নি মইন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সর্বোপরি TVN-কে ধন্যবাদ জানাচ্ছি। গফান না যে আপনার যে ফ্লাডের জন্য যে হেল্পটা শুরু করে সবার স্বার্থে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা TVN-এর সাথে থাকুন এবং যেই সার্ভিস TVN দিচ্ছে তাদের পাশে থাকুন এবং ফ্লাড ভিক্টিমদেরকে হেল্প করলে আপনারা দেখেন আমরা কত টাকা এমনিতে খরচ করি, যে 1 টাকায় বসলে 100 টাকা খরচ হয়ে যায়। সো ওয়াই নট আপনি মন থেকে ইবাদত হিসেবে কিছু টাকা খরচ করেন। আপনারও ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলেমেয়েরা যারা এখানে থাকে তারা বুঝতে পারবে যে আপনি জনগণের সেবায় কিছু করতে পারছেন। আর আমি অ্যাটর্নি মইন চৌধুরী, আমি আবারও বলছি, একটু আগে বলি নাই যে ইমিগ্রেন্টস ট্রান্সফার পক্ষ থেকে আমরা $1 লক্ষ তুলতেছি। এটা TVN-এর বাইরে। TVN-কে আপনারা সহায়তা করে যাবেন, আমিও TVN-কে সহায়তা করছি। জি, নিশ্চয়ই আপনারা আসলে সহায়তা করুন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান। সেটা যে মাধ্যমেই হোক, যার মাধ্যমেই হোক, আপনারা সহায়তা করবেন, দেশের মানুষের পাশে থাকবেন, এমনটাই প্রত্যাশা। আর এই ফান্ড কিন্তু শুধুমাত্র আমাদের না, এটাই আপনাদের ফান্ড, এটা TVN-এর দর্শকদের ফান্ড। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের মতো TVN অ্যানালাইসিসে। TVN 24-এর সঙ্গেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।